সাপ আছে তোমাদের বাড়িতে? না, ওই যে বাবু আছে না, বাবু পাশের বাড়ি। কো 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 এই তো হয়ে গেছে গেম। সাপ ও শিয়ালের অভয়াশ্রম ফরিদপুরের আকটের চর। এখানকার প্রতিটি বাড়ি জাল দিয়ে ঘেরা সাপ ও শিয়ালের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনের তাগিদেই জন্ম হয়েছে একজন সাপ উদ্ধারকারীর। চারিদিকে কাশবন সবুজে সবুজে সাজানো এই জনপদ বর্ষায় যেমন সবুজের মায়া ছড়ায়, তেমনি শরতে ছড়ায় শুভ্রতা। নানা গ্রামীণ অনুষঙ্গে ঠাসা এই জনপদে আসলে চোখে পড়ে হারিয়ে যাওয়া নানা ঐতিহ্য। শত শত মানুষের চলাফেরা করার জন্য নির্ভর করতে হয় একটি সাঁকোর উপর, আর বর্ষায় ভাসিয়ে নিয়ে গেলে তাদেরকে পার হতে হয় নৌকায়। এতে শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই জনপদের মানুষের জীবনযাপন ও জানাবো সাপ উদ্ধারকারী আরিফের নানা অভিজ্ঞতা, যা আপনাদেরকে সাপ নিয়ে প্রচলিত ভুল ধারণাকে ঘুচাবে। আকটের চরে যাওয়ার আগে চোখে পড়ল একটি দারুণ দৃশ্য। দুই প্রজন্মের পাশাপাশি হেঁটে যাওয়ার দৃশ্য মনকে নাড়া দিল। আকটের চর বাজারে এসে চোখে পড়ল বিশাল সাইজের দোয়ারির। একটা সময় পদ্মা নদীতে এমন দোয়ারি পেতে জেলেরা মাছ ধরলেও সর্বগ্রাসী চায়না দোয়ারি এসব দোয়ারির মাছকে ধ্বংস করে ফেলেছে। বাজার আসলে আরো সামনে সামনে না? হ্যাঁ, ওই চরের ভিতরে আসলে ওটা ভাঙ্গা এখানে পুরান বাজার। আচ্ছা আচ্ছা, পুরান বাজার, নতুন বাজার। নতুন বাজার। ও, তখন কি এখানে জাহাজ লঞ্চ? হ্যাঁ, লঞ্চ জাহাজ স্টিমার সব এখান থেকে থামতো। ওটা ভাঙ্গা এবার এসে এলাম। এবার আসছিল, আবার জাগলো কতদিন পর? যাচ্ছে এই 7-8 বছর পরে এরকম যাচ্ছে। 7-8 বছর পরে ভাঙ্গার না? হ্যাঁ, মানে 7-8 বছর খুব কষ্টে আবার দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, দৌড়াদৌড়ি করে। এই চরে যাওয়া আসা করার জন্য নির্ভর করতে হয় এই বাঁশের সাঁকোর উপর। শুষ্ক মৌসুমে সাঁকো দিয়ে চলাফেরা করতে পারলেও পানি বেড়ে যাওয়ার সাথে সাথে এই সাঁকো ভাসিয়ে নিয়ে যায় বানের জল। প্রতি বছর নতুন করে দিতে হয় বাঁশের সাঁকো। এই চরটিতে মানুষ বসবাস করছেন দীর্ঘদিন ধরে। পাশাপাশি এই চরে মানুষ আমের বাগান, বিভিন্ন ফলজ বৃক্ষের যে বাগান সেটি গড়ে তুলেছেন। তোমাদের বাড়ি থেকে ধরছে? কিসের মধ্যে ছিল সাপ? টায়ারের মধ্যে। কিসের মধ্যে? টায়ারের মধ্যে না? সামনে আগাতেই দেখলাম চায়ের দোকানে বসে বয়স্ক লোকেরা গল্প করছেন। তাদের সাথে গল্প করতে আমরাও এগিয়ে গেলাম। আকটের চরে এখন আমরা দুপুরবেলা এই যে চায়ের দোকানে বসে আছি। এখানে যারা চরের মানুষ রয়েছেন তারা হচ্ছে সবাই এই দুপুরবেলা চা খেতে এসেছেন, এবং এই যে আড্ডা, এই যে আড্ডাময় পরিবেশ, এটি কিন্তু সারা দিনই এখানে থাকে। কারণ তারা হচ্ছে যে এই সময় খুব একটা কাজকর্ম নেই, যার জন্য এই চায়ের দোকানে গল্প গুজব করে তারা একদম মধ্যরাত পর্যন্ত তারা গল্প করেন এবং এভাবেই বসে থাকেন তারা। স্যার, কি স্কুল আছে? না, স্কুল নেই। স্কুল নাই? তাহলে উপার যায় পড়াশোনা করে? তাহলে ওরা যাওয়া আসা করে কি সাঁকো দিয়ে? সাঁকো দিয়ে অনেক রিক্সা যাওয়া আসা করে। আচ্ছা, যখন সাঁকো না ছিল তখন নৌকা দিয়ে যাওয়া লাগতো। 5 টাকা আপ ডাউন, দুইবার গেলে আইলে 10 টাকা। অনেক কষ্ট হইতো, অনেক সময় দিতে পারছি, অনেক সময় দিতে পারি নাই। তো এখন আমরা এবছর ঠিক আছে ভিক্ষা করে আমাদের এখান থেকেই টাকা পয়সা উঠাই আমরা চারটার মেলামত করছি। তাও মনে হয় মাসখানে থাকবে, তারপর থাকবে না। কাজ বোন আসলেই চার ভেঙে যাবে। প্রচুর মানুষ আসা যাওয়া করে? প্রচুর মানুষ আসে, তাহলে নেওয়া আসা আনা অনেক কষ্ট। একজন মানুষ যদি মারা যায় আমাদের এখন এখানে কান্দে করে নেওয়াটা যে কত কষ্ট, নৌকায় উঠাও নামাও মেলা কষ্ট। তাহলে হচ্ছে যে যেহেতু গোরস্থান নাই, তাহলে মানুষ মারা গেলে হচ্ছে লাশ পরিবহন খুব কঠিন। ওই পারে বাজার, এখানে গুরুস্থান আছে, ওখানে নিয়ে যেতে হয়।
কষ্ট করা লাগে না। এটা তাহলে দৌড় একটু না না কাকা? আগে বাঁশ দিয়ে হইতো না এটা? হ্যাঁ বাঁশ দেয় তো, বাঁশ দেওয়া মানে টাইম নাকি ছিঁড়ে না। ও টুনা দেন কিসের জন্য মূলত? গায়ে হ্যাঁ। মাসে ঘাস খায়, ঘাস খেলে তো সমস্যা না, ফসল ধান খায়। ফসল খেয়ে লাগে। ও নিয়ে আসার সময় কাকা তোর সাপ কেমন? আছে ভালো, সাপ লাইক আছে রাসেলস ব্যাপার আছে সরে আছে। দেখছেন আপনি? দেখছি না, মারছি না কোন কি তৈরি, কাশিতে মাইরে হেলাই, কাশি বড় খান আছে নিজেই সাপ মারতে পারেন না? তৈরি। এই সাপ ওই যে জোড়ার একটা মারছি না আমি, 3.5 হাত। আপনার বাড়ি থেকে নাকি শুনকে সাপ উদ্ধার হয়েছে? হ্যাঁ ওই যে একটা হয়েছে, কেমনে উদ্ধার হলো? কেমনে ওই দেখলেন? দেখছে এলো আশকুড়িয়া ধরবা গেছে তো, হুম তো কালা দেখছে পরে নেশটা দেখছে আন্দার তো একটু, হুম হুম এই আন্দার দিয়ে একটু দেখছে পরে আসি কইছে খবর দিছি। বুঝতে পারছি। তাহলে সাপের আতঙ্ক খুব এই স্তরে। হ্যাঁ ওই মুরগি ফার্মের ওইখান থেকে নাকি সাপ ধরছে একটা, হ্যাঁ ধরছে, ওই ফার্মে আমার খেতের মধ্যে। ওখানেও সাপ আছে। খুব বেতাল সমস্যা। সমস্যা আছে না, সমস্যা তো থাকবে। আপনি মাঠে যখন জানেন যে গামবুট টুট করেন না? না ওই কল্যাণপুর চরের মানুষ তো জুতা পাই দিয়ে যায় কাকা। না আমাকে জুতা পাইতো না, আমার স্যান্ডেল পাইতে যায়, জুতা আছে জুতা আছে? আছে। এই চরটিতে যারা বসবাস করেন তাদের মধ্যে 90% সরকারি আশ্রয়কেন্দ্রে বসবাস করেন। চরটির বয়স 7 থেকে 8 বছর হওয়ার কারণে এখনো কাশবন কেটে ফসলি জমি তৈরি করতে পারেননি তারা। দৃষ্টিসীমায় যতদূর চোখ যায় কাশবন আর কাশবন। এই সবুজ এখন যেমন চোখে শান্তি দিচ্ছে, তেমনি শরতে এই ফুলের শুভ্রতায় মুগ্ধ করে হাজারো দর্শনার্থীদের। তাই তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে। আয় খেয়ে নেই বেহেশতের সেই সরাবন্ত হোরা, আয় খেয়ে নেই বেহেশতের সেই। মুরব্বী চাচার গান শুনতে শুনতে নেমে এলো বৃষ্টি। বৃষ্টির পানিতে গাছের পাতা ভিজে সবুজ হচ্ছে, প্রাণ পাচ্ছে গাছগুলো। গ্রামে এমন বৃষ্টিমুখর পরিবেশ দারুণ উপভোগ করলাম। ফরিদপুরের সদরপুর উপজেলার আকটের চরে। আমরা প্রায়ই বলি যে আমাদের লোকজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আসলে লোকজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এই বৈঠকে যে গানটি হলো, এই গানটি রাতের বেলায় আমি শুনেছিলাম রাজবাড়ির কুশেহাটা চরে একদিন, এবং সেদিন আমার কাছে মনে হয়েছিল এটি প্রথম শুনলাম। কিন্তু এই আকটের চরে এসেও আজ আবার বৈঠকে গান শুনলাম। প্রথমে 1-2 জন খালি গলায় গাচ্ছিলেন, পরবর্তীতে তারা বললেন যে যখন বর্ষা হয়, চারপাশ পানিতে ডুবে যায়, তখন খুব একটা কাজকর্ম থাকে না, তখন তারা দিনের বেলায় রাতের বেলায় সময় পেলেই মনের যে খোরাক, মনের আনন্দে এই গান তারা গান। এই যে সময়, এই যে একটা প্রজন্ম আমরা বলি, এই প্রজন্মের মানুষই এখন এই গানটাকে টিকিয়ে রেখেছেন। তার পরবর্তীতে এনাদের যে সন্তানাদিরা হয়েছে, যে নতুন প্রজন্ম আসছে, সেই প্রজন্মের মানুষ কিন্তু এই সময়টায় হয়তো মোবাইল টিপছে অথবা ফেসবুক, ইউটিউব, নানান কিছু টিকটক দেখছে। কিন্তু এই যে শেষ প্রজন্ম যদি আমরা বলি যে লোকজ সংস্কৃতির, এটাই হচ্ছে শেষ প্রজন্ম। এনারা চলে গেলে আমাদের এই লোকজ সংস্কৃতি একদম শেষ হয়ে যাবে। যাই হোক, খুব ভালো লাগলো এমন একটি উৎসব বা আনন্দময় পরিবেশে বসে উদযাপন করতে। চরের মানুষজন এই বর্ষাকালে কিন্তু তাদের যে জমি রয়েছে এই জায়গাতে পানি ওঠে না, যার জন্য তারা বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে সেটি এখানে চাষাবাদ করেন। বলতে গেলে বাড়ির উঠানে, এই আঞ্চলিক ভাষায় এটাকে বলে পালান। আরেকটু যদি দেখায় আপনাদেরকে, দেখুন একদম
যদি একটি আশ্রয় কেন্দ্র, কিন্তু এখানকার মানুষের বাড়িঘর খুব সাজানো গোছানো। এখানে যে রান্নাঘরটি রয়েছে, এই রান্নাঘরটির উপরেই এই যে সুন্দরভাবে দেখুন, এখানে যে ঝিঙা বা ধুন্দলের যে চারা রয়েছে সেটি উঠিয়ে দিয়েছে। কিছুদিন পরেই এখানে কিন্তু তাদের এই যে শাকসবজি ফলতে শুরু করবে এবং তারা এই শাকসবজি দিয়েই সারা বছরের কাজ চালিয়ে নেবেন। আসলে এমন যে আয়োজন, এমন যে কাজ, এটি কিন্তু একটা সময় বাংলাদেশের প্রায় বাড়িগুলোতেই ছিল। চরে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে মানুষের যে টাটকা শাকসবজি, তাজা শাকসবজি যেটাকে আমরা বলি, সেটি কিন্তু এখানে আসলে সহজেই একদম মাথার সাথে গুতা খাবে। প্রচুর পরিমাণে এই অঞ্চলের মানুষজন তাদের গ্রামে যে উঠান রয়েছে, সেই উঠানের মধ্যে তারা বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করেন। এটি যেমন তাদের পারিবারিক চাহিদা মেটায়, পাশাপাশি হচ্ছে এই শাকসবজি এখান থেকে সামান্য একটি শাকও পার হলেই বাজার, সকাল বিকালে গিয়েই তারা বিক্রি করতে পারেন। এটি এমন একটি চর্চা, এই চর্চার সাথে আগে বাংলাদেশের প্রায় পরিবারগুলোই যুক্ত ছিল। তখন হয়তো মানুষ বিক্রি করতো না, কিন্তু সময়ের সাথে সাথে এখন মানুষ নিজেরাও যেমন খাচ্ছে, বিক্রি করছে। এই চর্চার মধ্যে যদি আমাদের প্রায় পরিবারগুলো চলে আসতে পারে, তাহলে কিন্তু আমাদের যে শাকসবজির চাহিদা রয়েছে, তারপর সারের উপর নির্ভরশীলতা, সেটি কিন্তু কমে আসবে। কারণ এই যে আবারও বলি, এই বাড়িতে কিন্তু হাঁস, মুরগি এবং গরু পালন করা হয়। তাদের যে বিষ্ঠা রয়েছে, তারপরে হচ্ছে কোনো কিছু রান্না বান্না করার সময় তরিতরকারি, বিভিন্ন কিছুর যে উচ্ছিষ্ট অংশ রয়েছে, সেটি যদি এ ধরনের গাছপালার গোড়ায় দেয়া হয়, তাহলে কিন্তু এই গাছগুলো একদম তরতর করে বেড়ে ওঠে এবং অনেক শাকসবজি আমাদেরকে দেয়। খোকন ভাইয়ের আগে বাড়ি ছিল কোথায় ভাই? আমার জন্মস্থান হলো ঢাকা, দেশের বাড়ি ফরিদপুর। আমি এই দেশে আইছি মনে হয় 7 বছর। আচ্ছা আচ্ছা। শুধু আমার মার কথার জন্য মা কি বলছিল? আমার মা বলছিল যে আমার শ্বশুর বাড়ির দেশটা আমি চোখে দেখলাম না, এই কারণে আমি ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসছি। ও, এখন কি করেন? এখন আমি যখন যেটা পাই ওটাই করি, মানে ভারী কাম কাজ করতে পারি না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। মাঝে মধ্যে মাছ মারি, কেউ ডাক দিলে একটু কাজের জন্য ওই কাজ করি। ও, এমনিতে আপনাদের এই চরের মানুষজন কি পেশা বেশি? বেশি মাছ মারে আর কি, পদ্মায় মাছ মারে, কেউ অটো রিক্সা চালায়, কেউ কৃষিকাজ করে। কৃষিকাজ মনে হয় কম করে না? জি। আচ্ছা আচ্ছা, চলেন একটু হাঁটি। হ্যাঁ। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এই যে সামনেরটা। হাঁসের খামার করছেন না? জি। কতগুলো ভাই? আমার বাড়িতে হাঁস আছে প্রায় 30-32টার মতন। হ্যাঁ হ্যাঁ। মানে অর্থের কারণে ওটা আমি বাড়াইতে পারতাছি না, ডিমের সময় হয়ে আসছে আর কি। আপনি তো ভালো দামে ডিম বিক্রি করতে পারবেন, তাই না? জি, এখনও বিক্রি করি না, কারণ আমি নতুন তো, কখনো এটা করি নাই, যে দেখি এটা দিয়ে আমি বড় কিছু করতে পারি কিনা, কিংবা খামারটা বড় করতে পারি কিনা। এই হাঁসগুলো না জি। বাড়ির মধ্যে চারপাশে নেট দিয়ে ঘিরে দিচ্ছেন? জি। আপনার মা কি মারা গেছে? না, আমার আম্মু আছে। আমার আম্মু মানে পঙ্গু মানুষ তো, ঢাকা আছে, অর্থের কষ্টে ওনারা আনতে পারতেছি না আমার কাছে। আমার মা আছে, আমার আব্বু আছে। আচ্ছা, ইনি হচ্ছে ভাবি না? জি। বুঝতে পারছি। ভাবিও বাক প্রতিবন্ধী, কথা বলতে পারেন না? না জি। আচ্ছা, আপনিও তো এই করছেন ভাই, হ্যাঁ। এই যে সিম গাছের জাংলা দিয়েছেন, যেটাকে বলা হয় মাচান করে দিয়েছেন সিম গাছের। এটি আপনার পরিবারে কিন্তু বেশ শাকসবজির যে যোগান সেটি দেবে। আবার এই যে রান্নাঘর রয়েছে, রান্নাঘরে আবার এই যে দেখুন করলা গাছের যে চারা সেটি লাগিয়ে দিয়েছেন। এবং আরও একটি জিনিস যদি আপনাদেরকে দেখায়, এটি কিন্তু প্রাকৃতিকভাবে হয়। এটাকে অঞ্চলে বলা হয়, আমাদের অঞ্চলে বলা হয় খমুক গাইগম। এটি দেখতে তরমুজের মতো মনে হলেও কিন্তু খেতে কিন্তু একদম মনে হয় যে পাকা কোনো একটা বাঙ্গি খাচ্ছি। এবং বাড়ির উঠানে দেখুন কি পরিমাণ ফলজ বৃক্ষ, পেয়ারা ধরেছে। জি ভাই, এখানে আছেন। হ্যাঁ খোকন ভাই। জি। এখানে হচ্ছে হাঁস রাখেন? জি, হাঁস রাখি। এটা হলো হাঁসের একটা স্থান, এখানে হাঁস রাখি। মানে নতুন শুরু করছে, এখন আমি এটা সম্বন্ধে কিছু বুঝি না, প্রশিক্ষণ দিতেছি আস্তে আস্তে। মনে করেন প্রশিক্ষণ দিতেছি সদরপুর প্রশিক্ষণ হাসপাতাল। আচ্ছা আচ্ছা। জি, ওখান থেকে আমারে বলছে যে আমি কিছু অনুদান পাবো, এখনো পাই নাই। আচ্ছা আচ্ছা।
30টা হাঁস দিয়ে শুরু করছেন, জি। চারপাশ ঘিরে দিচ্ছেন না? জি। চলেন একটু হাঁটতে করতে। চারপাশ ঘিরে দিয়েছেন। হ্যাঁ। আর এই হাঁসদেরকে কি খেতে দেন কি? হাঁসের খাইতে দেই কুড়া ভুসি ভাত, ঘাস? হ্যাঁ, আর হলো দুবলা ঘাস। ও, দুর্বা ঘাস জি। খাওয়া নেই তো? জি, এখন আমি দেখছিলাম যে ঘাসে মনে হয় ঘাস খাচ্ছে। হ্যাঁ, ওইটা কি ভাই, কি খাচ্ছে হাঁসে? ওটি ঘাস খাচ্ছে মানে শাক। ও, একদম প্রাকৃতিক উপায়ে পালন করতেছেন এই তো? জি, প্রশিক্ষণ তো এভাবেই দিচ্ছে জি, আপনাকে, তাই না? হ্যাঁ। যাও খোকন ভাই, গ্রামে এসে মায়ের কথা শুনে এখন কেমন লাগতেছে? মনে হচ্ছে কি ঠিক আছে? হ্যাঁ, ভালো লাগতেছে, মার কথাটা মানে রাখতে পারতাছি। এখন এখানে থাকা খুব কষ্ট হয়, এরপরেও মার কথাটা যে রাখতে পারতেছি এটাই আমার কাছে অনেক আনন্দ লাগে। জি। কষ্টের কারণে মা বাপের আনতে পারি না, কিন্তু মা বাপের যদি আনতে পারতাম নিজের জীবনটাও ধন্য মনে করতাম যে ওনাদের দ্বারা এই পৃথিবীতে আসি, ওনাদের মনের সম্পূর্ণ আশা এখানে পূর্ণ করতে পারছি, কিংবা ওনাদেরকে খায় খেজমত করতে পারতাছি, কিন্তু এটা অর্থের কারণে পারতাছি না। আচ্ছা, আল্লাহ আপনার সহায় হোক, দ্রুতই সহায় আপনারা হোক। সবাই দোয়া করেন যেন আমার মা বাপের আমার বুকে আনতে পারি। ঠিক আছে ভাই, ফি আমানিল্লাহ। দেখুন, আমরা যখন বলি জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ মা এবং জন্মভূমি হচ্ছে স্বর্গের চেয়ে উত্তম। আমার এই ভাই তার মায়ের কথা শুনে কিন্তু গ্রামে চলে এসেছেন। তিনি বলছিলেন যে গ্রামের সাথে খাপ খেয়ে নেওয়া, গ্রামের সাথে গ্রামে চলে প্রথম দিকে চলাফেরা করতে তার একটু কষ্ট হচ্ছে, কিন্তু তিনি খুব আত্মতৃপ্তির সাথে কথা বলছেন যে তিনি তার মায়ের কথা রাখতে পারছেন, এটা তার খুবই ভালো লাগছে। এটি জেনেও আমাদের খুবই ভালো লাগলো। আসলে তিনি তার মায়ের যে স্বপ্ন রয়েছে সেটি পূরণ করতে পারছেন। আশা করব এরপর যদি কখনো আসি, খোকন ভাইয়ের যে হাঁসের খামার আমি হয়তো দেখব অনেক বড় হয়ে গেছে, কারণ খোকন ভাই প্রশিক্ষণ নিচ্ছেন, প্রশিক্ষণ শেষে তিনি এই খামারকে আরো বড় করে তুলতে পারবেন। মাছ বেচতে? হ্যাঁ, কি মাছ পাইলেন আজকে? কাকসি মাছ কাকসি মাছ কত টাকা বিক্রি করলেন? বেশি আজাসারি 4000 টাকা। কয়জন মারতে গেছিলেন? 5 জন। 5 জন না? তাহলে ভাগে বেশি পড়লো না আবার? 800 টাকা। তেল খরচ হয়েছে কত টাকা? তেল খরচ গেছে 200 টাকা। তাহলে কত টিকছে? 3800 টিকবো। 3800। খাজনা? খাজনা নাই, খাজনা নাই না? খাজনা কি ব্যাপারীর? না আড়তে বেচা আরো আড়তে দুই বিক্রি। বাদে। ও, আড়তদার দেবে না? আচ্ছা আচ্ছা। এমনিতে এই আপনাদের যে চর, এই চরের মানুষজনের পেশা কি, মানে কি করে অন্য সময় বা সারা অনেক বছর? সময় ওই যা অনেক কম রে, কেউ রাজমিস্ত্রি করে, কেউ টাইস মিস্ত্রি, কেউ রিক্সা চালায়, কেউ জাল দড়ি বায়। কৃষি কাজ করে না কেউ? কৃষিকাজ করে কতজন, এই না এখানে বেশি কৃষিকাজ করে না, কৃষি কাজ আমি করে? করি। আপনি করেন না? কি আপনার ফসল আছে কি কি? বাদাম আসলো, ধান আছে, পাট আছে। আচ্ছা, আর এর আগে আপনার বাড়ি ছিল কোথায় ভাই? এর আগে বাড়ি এখনো আছে, ওই যে সর বিষ্ণুপুর খাজিতলা। চর? সর বিষ্ণুপুর এই ও, এইখানে আছেন কতদিন? 5 বছর। এই চরে? এই চর নাকি একটা সময় ভেঙে গেছিল? হ্যাঁ, বাংশোলা বা যাচ্ছে, আচ্ছা, যাকছে কত বছর হচ্ছে? যাচ্ছে দেরি হয়েছে, কম না 20-20 বছরের বেশি পার হয়ে গেছে। চরের বয়স? আচ্ছা, ওই পাশে যে কাশবন সাফ করেও তো আপনারাই করতে পারেন, কৃষি কাজ করতে পারেন। হ্যাঁ, করে না না? কৃষিকাজে এখন কেমন লাভজনক অবস্থা? লাভই বা তোর লস গেল, বাদাম তলাই গেছে। কি পরিমাণ? বাদাম 3 বিঘে ওই তলাই গেছে, 1 বিঘে উঠেছি। 3 বিঘা তলায় গেছে না? তাহলে তো লস। হ্যাঁ, এবার loss। বাদামের মনও তো খুব বেশি না মনে হয় এখন, না? না, না, আছে উপর মাথায় 4000। 4000? ভালোটা? ভালোটা 4500 আছে। ও, হাই চুরি মালা কেন তো লেস মালা, হরেক মাথায় মাল আছে, সব মাথায় মাল আছে। হ্যাঁ আসেন ডাক্তারবাবু, রাখবেন কিছু? আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা নগরকান্দা। নগরকান্দা না? হ্যাঁ। এখানে কি বিক্রি করতে হ্যাঁ, আসছেন? বিক্রি করতেছি। কোন কোন জায়গায় যান? আমি সব জায়গায় যাই, আমি ফোর্থ ডিস্ট্রিক্ট সব জায়গায় যাই। আচ্ছা, কি দিনাজপুর, আছে রংপুর, বাজানের মধ্যে? সব জায়গায় আছে। এই যে কসমেটিক মাল সব। আচ্ছা আচ্ছা, কসমেটিক্সের মাল। হ্যাঁ আগে তো কাকা অনেক দেখা যেত, এখন এটা নাই কেন? আছে, আছে কম বেশি আছে। আমি চুরি করে আছি, আমি সবসময় আছি আমি। আপনি তো আছেন, হ্যাঁ, সবসময় কিন্তু একটা আছি। সময় গ্রামে গ্রামে দেখা যেত না? হ্যাঁ, এখন নাই খুব একটা, না? আর একটু কম আছে, তবে তো আমি আছি ভাই ফার্স্ট। আচ্ছা আচ্ছা, সব জায়গায় ঘুরে সব জায়গায় ঘুরি আমি, একেবারে চন্ড বাড়বন্ত।
বুঝতে পারছি। তো কয়দিনের জন্য বাড়ি থেকে বের হন কাকা? আসি এই এক সপ্তাহ পরে আবার বাড়ি যাই, আবার মাল ধরে আবার আসি, আবার যাই। আচ্ছা আচ্ছা, এক সপ্তাহের জন্য বের হন, এই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে অনেক কিছু রয়েছে। একটা সময় এটি গ্রামে গ্রামে দেখা গেলেও সময়ের সাথে সাথে এটি হারিয়ে যাচ্ছে। কাকা দিনে লাভ হয় কেমন সারাদিন ঘোরা ঘুরি? ওই কোন বাবা পড়ে পড়ে দেওয়া হয়নি, বুঝতে রোজ রোজ খাওয়া হয়নি। আল্লাহ যা দেয় তাই আল্লাহ চালায়। রোদে থাকতে পারেন না? না। তা রোদে রোদেই তো ঘুরতেছে। না ঘুরে 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 খাওয়া হয়নি, বুঝলেন না? আচ্ছা আচ্ছা। আর এমনি ভাড়া হয় ইনশাল্লাহ, আমার কোনো অসুবিধা, আমার শরীরে কোনো অসুবিধা নাই। খাও নাই? তুমি কি খাইছো মা? ওরে বাবা, মা আমার সেই রাগ করছে মনে হচ্ছে আমার পর। হ্যাঁ, মা তো খুব ভালো অভিনয় জানে। তুমি আসো তো, দাও মা। কয়টা কানছো? কাকা, আমরা তো সব ক্লান্ত। এই যে আমি সাপের খবর চলে আসছে। কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে মা? সাপ? তোমাদের বাড়িতে? না, ওই যে বাবু আছে না, বাবু পাশের বাড়ি। জুসনার ভাই বাবু, হ্যাঁ, আমি তো ঘর চিনি না। জুসনার ভাই না, ওই যে হামজার ভাই, পাশের বাড়ি। বাথরুমের মধ্যে আমি আপনাদের বলছিলাম যে আমাদের সদরপুর আকর এই এরিয়াতে সাপের সংখ্যাটা বেশি এবং দেখেন এই আমরা যে আজ চরিত্রায় বসে আছি, বাচ্চাটা অলরেডি বলতে বলতে কিন্তু চলে আসছে আরিফের কাছে যে সাপ। হ্যাঁ, দেখি আমরা যাই, দেখি যে কি অবস্থা চলে। আচ্ছা আচ্ছা, যাই। সাপ উদ্ধারকারী আরিফের পিছু নিল শিশুটা। অনেকটাই হ্যামলিনের বাঁশিয়ালার মতো অবস্থা তার। এখানকার বাড়িঘরগুলো পর্যন্ত নেট দিয়ে ঘিরে রাখেন যেন বাড়িতে সাপ প্রবেশ করতে না পারে। আরিফ ভাই যাচ্ছেন, বাচ্চারা তার পিছন পিছনে যাচ্ছে। একটি সাপ পাওয়া গেছে, খবর পাওয়া গেছে, আমরা যাচ্ছি। সাবধান। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, দোয়া রাখবেন সবাই। হ্যাঁ, কোথায়? কি সাপ? কি সাপ? ঢুকছে কোন জায়গা দিয়ে? আমরা ওই পাশে যাবো কোন দিয়ে? আচ্ছা, জালের বাইরে বানানোর ভিতরে আসলো না বাইরে আসলো? কোন জায়গা সাপ আপা? এর আগে তো এই বাথরুমের থেকে একটা ধরছিলাম। আরে ভাই, লাঠি লুঠি কিছু নেবেন না? ঘরের মধ্যে ঢুকছে, ঠিক আছে। সবাইকে আরিফ ভাই কোথায়? ভাই আরিফ ভাই কই? আসি ভাই। পাইছেন সাপ? না। দেখি তো আপা, সরেন একটু যাই। দেখবো দেখবো, সব জায়গায় দেখবো, টেনশন করেন না। লাইট থাকলে একটু জ্বালাই দেন। হ্যাঁ, কারেন্ট আছে।
লাইট কই ও জ্বলছে এখানে তো এরকম পরিবেশ দেখায় না রে ভাই। হাত দিতেছেন ডাইরেক্ট মানে ঘরের বাইরে ভিতর দিয়ে জাল দিয়ে ঢুকি কেমনি? জাল কেন দেয়? সাপের জন্য? হ্যাঁ, এর বাড়ি থেকে আরো 2টা উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় কোনো গর্তের মধ্যে লুকাইছে। এর আগে যেটা ধরছিলাম ওইরকম কি সাপ ছিল সেটা? গুবরা। আচ্ছা, আপনার বাড়ি থেকে আগে 2টা ধরা হয়েছে না গুবরা সাপ? 2 দিন 2টা ধরা হয়েছে। সাপ থাকার জন্য যা যা পরিবেশ তা তো সৃষ্টি করা আছে আপনাদের। পুরা যাবা মাটির তলে থাকে মাটির তলে বসানো না ইতে পছন্দ আটকানো। আরে ভাই বাইরে দেখবেন একটু। এটা নিয়ে খাড়াই দিছি। তো ফোন দিবেন না? সব দিবা পক্ষে। এখান দিয়ে কিন্তু এরকম গর্ত একটা দেখলে বোঝা যায়। খবর দিতে না? আচ্ছা কি আরিফ ভাই এখানে সম্ভাবনা আছে ভাই। গর্ত নাকি? কোথায় আছে কাকা? কো কো জালের সাথে হ্যাঁ ওই দিকে সবাই এদিকে আছেন, এদিকে ঢুকছে দেখি। আসবো আরিফ ভাই? হ্যাঁ, এই তো হয়ে গেছে গেম। কি সাপ ভাই? দাঁড়াস ভাই, এই পরিবেশের জন্য এদের জরিমানা করা হোক। জঙ্গল কেন পরিষ্কার রাখে না, আর সাপ আসবে আর খালি দিন রাত ধরে আমাকে জ্বালাবে। আপা কান চিকে দিছে কেমনে? আসেন আসেন বের করে নিয়ে আসেন ভাই। হরণ হয়ে গেছে ভাই, ক্লান্ত হয়ে গেছি, একটু জিরাই নই। হ্যাঁ হ্যাঁ, ওই গর্তের ভিতরে আসলে গর্ত যখন কোপ শুরু করছি তখন ও ভয়ে ইমরাদে বেরিয়েছে। বিসমিল্লাহ কই রে বাইরে ব্রেক ব্রেক স্টপ সাইলেন্ট। কি দাঁড়াস না? হ্যাঁ, ছেড়ে দাও। কোন দিকে যাবো ভাই? আসেন এদিকে আসেন। এখন দেখছেন আপনি কেমন লাগতেছে এই যে সরাসরি যে ধরে নিয়ে আসলো? ভাই আমার কিরকম লাগতেছে? অনেক পরিশ্রম হয়েছে কিন্তু ভাই। আর আমরা যে তোমার পিছন পিছন দৌড়াইছি। হ্যাঁ, আপনি শিক্ষা দিলেন কেন এইভাবে? আমি ভয় পাইছি। খুব ভয় লাগছে না? যাক এখন ভয় কাটছে তো না? হ্যাঁ। কি হয় আরিফ? কি হয় আপনার আরিফ ভাই? ছেলে।
আপনার ছেলে? এ তো কাকি, আপনার মা না? মা কখনো মানা করেন নাই ছেলেকে? না মানা করেন, এটা তো বিপদের জন্য উদ্ধার করে। আচ্ছা, আপনার একজন সন্তান নাকি মারা গেছে সাপের কামড়ে? এই যে কামড় দিছিল দেন না, এই যে সাপে কামড় দিছিল। সে আমার বলে পুড়িয়ে গেছে, আমি তখন জিজ্ঞেস করলাম। না এখানে পুড়িয়ে গেছে। কামড় দিছিল এখানে। ওই যে কামড় দিছিল দেখেন, এইখানে কামড় দিছিল, এই যে কালো স্পট দেখা যায় না, সেটা দিছিল গুকরা সাপে। আর এটা হচ্ছে দাঁড়ায় সাপ, এটা কামড় দিলে কোনো ক্ষতি হয় না। বিষধর সাপে যদি কাউকে কখনো কামড় দেয়, দ্রুত সরকারি হসপিটালে যাবেন, ওখানে গিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার বুঝতে পারবে, সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। কেউ কখনো উঝা কবিরাজের চক্করে পড়বেন না। ফরিদপুর জেলা সদরপুর থানা আকুটেরচর ইউনিয়ন আকুট গুচ্ছগ্রাম। কিছুক্ষণ আগে অনেক লোকের সাপটা দেখছে, তো দেখে আমাকে খবর দিল, আমি উদ্ধার করার চেষ্টা করলাম অনেক। হ্যাঁ কামড় দিছে নাকি? হ্যাঁ সমস্যা নাই, এটা দাঁড়ায় সাপ, এর কোনো বিষ নাই, এখান থেকে বুঝে নেবেন। আর একটা গুজব ছড়ানো আছে সমাজে, সেটা আমি দূর করার চেষ্টা করবো। দাঁড়ায় সাপের নেজে কাটা, অনেকে বলে থাকে এই সাপটা সরাসরি উদ্ধার করলাম, দেখলেন এখানে কোনো জুট নাই। এখানে নেজে যদি কাটা থাকতো আমার আঙ্গুলে অবশ্যই ঢুকতো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সব জুট কথা, সাপুরিয়াদের বানানো গল্প। দ্বিতীয়ত এই যে নাভি, অনেকে বলে নাভিতে কাটা আছে, কাটা দিয়ে হিঙ্গাইয়া হাড্ডি ভেঙে ফেলায়, এটা কুসংস্কার, গুজব। এখানে কোনো কাটা নাই দেখেন। আচ্ছা এবার দেখাবো। কামড় দেবে ভাই? আচ্ছা আমি ওটাও আমি দেখাবো। আচ্ছা কেটে দেবেন। আচ্ছা এখানে পেঁচায় নাকি হাত পা ভেঙে ফেলায়, এটা কখনো সম্ভব না। এখন এই সাপের যে শক্তিটা আছে, ওর থেকে বেশি শক্ত কিন্তু আমার পা। এর ভিতরে কিন্তু সামান্য মাছের কাটার মতো কাটা, ওই কাটা দিয়ে আমার এই হাড় ভাঙার মতো শক্তি নাই। এইগুলো হচ্ছে সাপুরিয়াদের কুসংস্কার, বানানো গল্প, যেন এর থেকে দূরে থাকে। এটা হচ্ছে একেবারে নির্বিষ সাপ, কৃষকের বন্ধু, বছরে 1200 থেকে 1600 ইঁদুর খায়। এখন এই সাপটা যদি বছরে 1200-1600 ইঁদুর খায়, একটা কৃষকের ফসল ক্ষেত থেকে ইঁদুর খাইলে অনেকটা উপকার, কৃষকের ফসল বেঁচে যায়। আচ্ছা সাবধানে ধরেন মাথাটা। এটা হচ্ছে দাঁড়ায় সাপ, নির্বিষ সাপ, এটা কামড় দিলে কোনো ক্ষতি হয় না। আর আমাদের অঞ্চলে 3 ধরনের বিষধর সাপ পাওয়া যায়, সেটা হচ্ছে রাসেল ভাইপার, গুকরা এবং কালাস। ওই ধরনের সাপে যদি কাউকে কখনো কামড় দেয়, কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন, ওখানে যায় ভ্যাকসিন নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। অনেকে প্রশ্ন করে যে সাপের ছবি নিয়ে যাইতে হবে কিনা, মাইরে নিয়ে যাইতে হবে কিনা। যখন একজন রুগীকে কামড় দেয়, মানুষকে কামড় দেয়, তখন ওগুলো চিন্তা না করে যত দ্রুত হসপিটালে যাওয়া সম্ভব, তত রুগীর জন্য উপকার। ওখানে আপনি সাপ মাইরে নিয়ে গেলেও ভ্যাকসিন দিবে না, যতক্ষণ ডাক্তার রক্ত পরীক্ষা করে জানতে না পারবে। সেই অনুযায়ী কোনো টাইম লস না করে দ্রুত হসপিটালে চলে যাবেন। চলেন এবার আপনার বাড়িতে যাই। হ্যাঁ যাবো। তো আজকে এই চরের এই আকুটেরচর ইউনিয়নে আসছিলাম এই চরের কাজ করার জন্য, তাই না? আমরা একসাথে আসলাম, কিন্তু ওই চায়ের দোকানটায় বসে গল্প করা অবস্থায় কিন্তু তানহা, বাবা তোমার নাম কি? জান্নাত না তানহা? জান্নাত। জান্নাত জান্নাত খবর দিল যে সাপ আছে, এবং আমরা এসে খুঁজে দেখলাম আপনারা, আমি যেটা বলছিলাম যে এই অঞ্চলটায় সাপের সংখ্যা খুব বেশি, এবং সেটার কিন্তু আমরা চাক্ষুষ একটা প্রমাণ পেলাম। এই জন্য এই জায়গায় একজন উদ্ধারকারী তৈরি হয়ে গেছে, এবং এই কারণে কিন্তু আরিফের মতন একজন উদ্ধারকারী তৈরি হয়েছে। তুমি কি খুব ভয় পেয়েছিলে? অথচ আরিফকে যদি একটু প্রশিক্ষণ দেওয়া যেত, সরকারিভাবে যদি আরিফকে প্রশিক্ষণ দেওয়া যেত, এবং যদি এই সাপগুলো রেস্কিউ করে মানে একদম নিরাপদে রাখার একটা ব্যবস্থা করা যেত, যেটা আমাদের দেশে নাই, তাহলে কিন্তু আছে কিনা মানে ওরকমভাবে কিন্তু হয়ও না কাজগুলো। একটা অভয় আশ্রম যদি ওদের জন্য করা যেত, তাহলে কিন্তু বেশ অনেক প্রাণী বেঁচে যেত। অবশেষে সাপটি উদ্ধার হলো। আমরা আরিফ ভাইয়ের বাড়িতে যাচ্ছি, তিনি সাপ নিয়ে সচেতনতামূলক আর অনেক কথা বলবেন, আপনাদেরকে জানাবো। পাশাপাশি জানিয়ে রাখি, তার কাছে এই মুহূর্তে কিছু সাপ রয়েছে, সেগুলো দেখতে পাবো, এবং সেই সাপ নিয়ে তার যে সতর্কতা বাণী, সেগুলো আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। হ্যাঁ, আমার প্রতিদিনই কল আসে, মোবাইলে মেসেঞ্জারে আসে, নাম্বারে আসে, ইমোতে আসে। আপনাদের এই চরে সবচেয়ে বেশি কি সাপ? এদিকে গুকরা সাপই বেশি পাওয়া যায়। আচ্ছা, রাসেল ভাইপার নিয়ে যে পরিমাণ কথা শুনি, হ্যাঁ রাসেল ভাইপারের আতঙ্ক আছে। রাসেল ভাইপার মনে হয় গত 4-5 দিন আগে একটা উদ্ধার করা হয়েছে। আচ্ছা, এর আগে ঈদের মধ্যে এসে আপনার বাড়িতে একটা রাসেল ভাইপার দেখছিলাম, এটা কি অবমুক্ত করছে? হ্যাঁ, ওটা অবমুক্ত করে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে সাপ নিয়ে কি ওই পাশে কোনো নির্জন চরে ছাড়ে? হ্যাঁ, নির্জন এলাকায় যেখানে মানুষের কোনো বসতি নাই, ওই জায়গায় ভেসে ওঠা পথের চরে, এই তো
বুঝতে পারছি। এমনিতে আপনাদের এখানে তো সাপ এর আসলে অভয়াশ্রম চোয়ারটাই হয়ে গেছে, কারণ যে পরিমাণ কাশ বন ওই পাশে দেখলাম। কাশ বন, তারপরে এই যে জঙ্গল টঙ্গল, এই পরিবেশ থাকলে এখানে ইঁদুর আসে, ব্যাঙ আসে, এগুলো খাওয়ার জন্য সাপ আসে। আচ্ছা, এদেরকে অনেক সচেতন করার চেষ্টা করতেছি। না সচেতন তো আপনার চরের মানুষ যে সচেতন হয়েছে সেটা তো আজকে আমরা বুঝলাম, কারণ ওইখানে একটা সাপ ছিল, অনেক মানুষ ছিল, ইচ্ছা করলে তো মেরে ফেলতে পারতো, তাই না? তারা আপনাকে খবর দিতে চলে আসলো, তার মানে সচেতনতা তো তৈরি হয়েছে, আপনার পরিশ্রম অনেকটাই সার্থক। দাঁড়ায় সাপগুলো আমি সবাইকে মারতে নিষেধ করি, এটা কৃষকের বন্ধু হিসেবে। এটা অনেক উপকার করে, কৃষকের ইঁদুর খায়, পরিষ্কার রাখে। বিষধর গুকরা সাপ। আচ্ছা, এই সাপে কামড় দিলে কখনো ওঝার কাছে যাওয়া যাবে না, সরাসরি সরকারি হসপিটাল। 90 মিনিটের মধ্যে সরকারি হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এই জন্য কেউ 90 মিনিট টাইমের অপেক্ষা করবেন না, যত দ্রুত হসপিটালে যাওয়া সম্ভব তত রোগীর জন্য উপকার। আচ্ছা আচ্ছা, এই সাপ কোকড়া সাপে আসলে ওঝার কাছে যাওয়ার যে একটা কারণ রয়েছে, যে সেটা হচ্ছে যে ওরা নাকি ফলস বাইট করে, এই জন্য হচ্ছে যে ওঝার এই সুযোগটা পায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই গুকরা সাপ যেগুলো বড়, এগুলো হচ্ছে আপনার 100 সবল দিলে 75 থেকে 85টা সবলই মিস ফায়ার করে, ওই সবলে বিষ দেয় না। আচ্ছা আচ্ছা, যার জন্য কোকড়া সাপে কামড় দিলেও ওঝারা ওই সুযোগটা পায়, যেহেতু বিষ দেয় না। হ্যাঁ, দেখা গেছে ওই 100 থেকে 75 থেকে 85 যে সবল দিছে ওখানে বিষ দেয় নাই, ওই ভাগের কোনো লোক ওঝার কাছে গেছে, সেটা সুস্থ হয়ে আসছে। 15% কামড়ে বিষ দেয়, সেই ভাগের মানুষ যখন ওঝার কাছে যাবে তখন মারা যাবে, তখন ওঝা বলবে যে এটা আজরাইলে কামড় দিছে, এর আর বাঁচানো সম্ভব না। মানে সব কিছু শেষ করার পরে কিন্তু ওই টাইমটা যদি ওঝার কাছে না গিয়ে ডাক্তারের কাছে যাইতো, সেই মানুষটা অবশ্যই বাইসে ফিরত। আচ্ছা, এই যে আমাদের দেশে যা পাওয়া যাচ্ছে, ধরেন যে দারাস, তারপরে হচ্ছে যে গোকরা সাপ, রাসেলস ভাইপার, সবই তো আপনি উদ্ধার করেন, তাই না? তাহলে এর মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি বিষধর এবং বিপজ্জনক কোন সাপটাকে মনে হয়? রাসেল ভাইপার। এরপরে এই যে এটা কালাস। বাইরে নিয়ে আসবো একটা। আমাকে এক জায়গায় সাপ ধরতে গিয়ে ডাইন হাতে এখানে সবুল খাইলাম, খাওয়ার পরে পিয়াজখালি বাজারে আসার পরে ওখানে একটা ওঝা আছে, 70 ওঝা, আমার ছেলে আলমগীর, ওনাকে বললাম। 70 ওঝা তখন বাড়িতে ছিল না, বেড়াইতে গেছিলো। ওনার ছেলেকে বললাম, মামু কী করা যায়? তাই মামু বসে বিষ নামাই দিই। উনি 2বার করে নামাইলেও কোনো কাজ হলো না। তাই আমি যেহেতু সবাইকে ডাক্তারের কাছে যাইতে বলি, আমি তাহলে ওঝারে এখানে একটা পরীক্ষা হোক। হ্যাঁ, আমি জানি 100 মিনিটের মধ্যে হসপিটালে গেলে আমি সুস্থ হব। তখন ওনার এখানে 2বার করে চেষ্টা করলো, কোনো কিছুই হলো না। মানে বিষ নামাইলো, ঠিক আছে, ঝাইটে কালো রক্ত কয়েক ফোঁটা বাইর করলো। তারপরে দেখি আমার মানে আস্তে আস্তে কন্ট্রোল হারাই ফেলতেছি। তার আগেও কিন্তু আমি কাজল ভাইকে ফোন দিছি, বলছে তুমি হসপিটালে চরভদ্রসন চলে আসো, আমি এখানে সব রেডি করতেছি। তখন ওনাকে বললাম যে তুমি আমাকে এখন ছাইড়ে দাও, যদি আমার কোনো দুর্ঘটনা হয় তোমার 14 গোষ্ঠী জেল খাটবে, হয়তো আমি তো চলে যাব, তা আমার সাথে যারা আছে তারা মামলা টামলা করতে পারে। দ্রুত চরভদ্রসন হসপিটালে চলে আসো, আমি এখানে সব ব্যবস্থা করতেছি। তখন ঘুম যেন না আসে, চোখের পাতা যেন বন্ধ না হয়ে যায়। তখন আমি দেখতেছি আমার চোখের পাতা অটোমেটিক করে যেতেছে, এবং এরকম সমান জায়গাতে হাঁটতেছি, সেখানেও মনে হইতেছে যে দরখালের মধ্যে পাড়াইতেছি, মানে নেশাগ্রস্ত অবস্থাটা যেরকম হয় ওইরকম একটা ফিল হইতেছে। আমি সোজা জায়গাতে হাঁটলেও মনে হয় দরখালের মধ্যে পড়ে যেতেছি। তখন আমাকে আমার পাড়া প্রতিবেশী বন্ধু যারা আসলে ওখানে সাথে, তারা মোটরসাইকেলে উঠে দ্রুত নিয়ে গেছে হসপিটালে যাওয়ার সাথে সাথে আমাকে ভ্যাকসিন শুরু করে দিচ্ছে। ওখান থেকে মোটামুটি আমি সুস্থই। ওখান থেকে আবার আরও উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে কাজল ভাই ফরিদপুর পাঠাবো। এই সাপ নিয়ে যখন আমাদের এলাকায় রাসেলস ভাইপার নিয়ে একটা ভাইব সৃষ্টি হলো, এবং মানুষ যে পরিমাণ মারা গেছে এই সদরপুর চরভদ্রসনে, বিশেষ করে চরভদ্রসনে, তো তখন থেকে আজকে থেকে প্রায় 10 বছর আগে, তখন থেকেই চেষ্টা করছি যে মানুষকে সচেতন করার। তো এই যখন আপনার এই ভিডিওগ্রাফিতে আসলাম, সাপ নিয়ে গেলাম, তো আরিফ সম্পর্কে খোঁজ পেলাম, তো জানলাম যে, আমি প্রথম যখন আসি তখন আরিফ গাছটা টুকটাক বিশ্বাস করে। তো
তখন আমি চেষ্টা করছি যারা এই জাতীয় জায়গা থেকে ফিরে আনার জন্যে। আমার এটা জীবনের সফলতা যেটা যে আরিফ এই জায়গা থেকে বের হয়ে এসে এখন মানুষকে সচেতন করে। হ্যাঁ হ্যাঁ, ওই প্রক্রিয়াটা সে বিশ্বাস করে এবং ওইভাবেই সে দেখবেন যে তার যে একটা প্রচারণা সে করে, মানুষকে সবসময় ওই কথাটাই বলে যায় যে সাপ সম্পর্কে মানুষকে সচেতন করে যাচ্ছে। এইটি একটা প্রাপ্তি। তো সেই থেকে আরিফের সাথে পথ চলা, এবং আরিফ যদি কখনো সাপ উদ্ধার করতে যায় বা সাপ যায়, আমিও ও খবর দিলে আসি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। সাপ নিয়ে যেসব তথ্য জানলেন আশা করি আপনাদের কাজে আসবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।